আমিন ভাই 5টা আমি খেয়ে গেলাম। তো যেহেতু সবাই খাতা কলম সাথে রাখছেন জিনিসগুলো এগুলো বাসনা ভাই, এগুলো সম্পদ। এখন হ্যাঁ ভাই, আজকের বাঁচ কালকের অনেক কিছু। হ্যাঁ, তো একটু কাইন্ডলি শুনে নেন যে কন্টেন্ট রাইটিং এর সময় হচ্ছে ভাই কিছু জিনিস ফোকাস রাখতে হয়। তো প্রথম যে বিষয়গুলো মেন বিষয়, হ্যাঁ আমার মতে যে মেন বিষয়টা হচ্ছে আপনাকে কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে সব থেকে হেল্প করতে পারবে আপনি নিজে। কিভাবে? সেটা হচ্ছে আপনি যখন কন্টেন্ট লিখবেন, সেই কন্টেন্ট লিখার আগে হচ্ছে আপনাকে অবশ্যই, বা আপনি একজন এজ এ কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করতে যাচ্ছেন, আপনাকে প্রতিদিন প্রতিদিন হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে ব্লগ করতে হবে। এর থেকে বিকল্প কিছু নাই। এটা মাথায় রাখবেন, অলওয়েজ মাথায় রাখবেন যে আপনি না হইলেও আপনাকে প্রতিদিন 3 থেকে 4টা ব্লগ পড়তে হবে। কেন পড়বেন? এতে হচ্ছে আপনার কন্টেন্ট লেখার যে আইডিয়াটা হয় সেটা চলে আসবে। এখানে কেউ আছে যে প্রতিনিয়ত হচ্ছে আপনার এই গল্পের বই বা উপন্যাস এগুলো প্রতি নিয়তই পড়েন বা পড়ার পোকা মাথায় আছেন? হ্যাঁ, বেশি তো হরর স্টোরি পড়া হয়। পড়ার অভ্যাস আছে। আপনার আছে? আচ্ছা, আপনাকে যদি বলি এখন যে কোনো একটা ভাই কাগজ কলম নিয়ে যদি বলি ভাই একটা লিখেন, বা আপনার যদি এখন ইচ্ছে হয় যে ভাই আমি এখন একটু লেখালেখি করবো, আপনার পক্ষে কিন্তু খুব একটা কঠিন হবে না যদি এই অভ্যাসটা যদি আপনার কন্টিনিউ হয় যে প্রতিনিয়ত হচ্ছে আপনি বই পড়েন। জি ভাইয়া। কেন? আপনি যদি আপনার এখন এক টাইপের আইডিয়া হয়ে গেছে যে আপনি কি টাইপের হচ্ছে কন্টেন্ট আপনি লিখতে পারবেন। আপনি যদি হুমায়ুন আহমেদের কন্টেন্ট ইয়ে পড়েন, বই পড়েন, তো আপনি যখন লিখতে থাকবেন আপনার লেখাটা ওই ধাঁচের হবে অনেকটা। আপনি যখন হচ্ছে জাফর ইকবালের পড়বেন তখন আপনারটা জাফর ইকবালের হবে। আপনি যদি সত্যজিৎ রায়ের বই পড়েন সত্যজিৎ রায়ের হবে। আপনি যদি আহ ভুলে গেলাম তো, বিবেকা জীবনানন্দ দাশের ইয়ে করেন, ওই ধাঁচের হয়ে যাবে। এগুলো হচ্ছে এক প্র্যাকটিস, বই পড়ার প্র্যাকটিস, আর কিছুই না, ব্লগ পড়ার প্র্যাকটিস। তো কিন্তু কিছু লেখার ক্ষেত্রে যেই রুলস গুলো গুগলের ক্ষেত্রে ইফেক্টেড, ওই জিনিসগুলো একটু বলি। প্রথমে যেটা আসতেছে যে আপনি যখনই কোনো একটা কন্টেন্ট লিখবেন, 1 নাম্বার পয়েন্ট দিয়ে একটু কাইন্ডলি নোট করে রাখেন এগুলো, যে যখনই একটা কন্টেন্ট লিখবেন বা আপনি এজ এ কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করবেন, আপনার কন্টেন্ট গুলো যেন একটা ধারার হ্যাঁ একটা স্ট্রাকচার ফলো করবেন। কন্টেন্টের একটা স্ট্রাকচার ফলো করা উচিত প্রত্যেকের। কিরকম স্ট্রাকচার ফলো করা উচিত? আজকে যদি একটা আপনাকে কোনো বই হোক বা হচ্ছে একটা সাদা কাগজের ভিতরে প্রিন্ট করে দেওয়া হোক একটা গল্প বা একটা কন্টেন্ট, হ্যাঁ সেটা যদি খুব ফেমাস রাইটারের হয়, ধরেন আপনাকে যদি হুমায়ুন আহমেদের বই পড়ছেন এখানে সবাই? হ্যাঁ ভাই, মোটামুটি পড়া হয় মাঝে মধ্যে। আপনারা কেউ বই পড়ি ওই বইটাই পড়ে? মানে 1-2 জনের থেকে শুনতেছি যে হ্যাঁ ভাই, জি ভাই, বই পড়েন না আপনারা? স্যার আমি লাইফে পড়িও নাই। আমার ভাই মাঝে মধ্যে পড়া হয়। কেমনে বাঁচেন আপনারা? ভাইয়া হরর স্টোরি শুনে বিশ্বাস একটা ভাইয়া জিনিস টিভি দেখি তো। একটা জিনিস আপনি করেন রাসেল ভাই, আমার একটা বুক সেলফ আছে সম্পূর্ণ বইয়ে ভরা, শুধু গল্পের বই। ভাইয়া ওইখান থেকে আমাদের পাঠাগার আছে বলেন একটা, ভাইয়া। আমাদের পাঠাগারের ভাইয়া জন্য আমরা কিছু কি বই আসবো? দিয়েছে। ভাই আপনি এগুলার মাঝখানে পড়ার সময় পান কই? তার ভিতরে
তার ভিতরে একটা সিরিজ মানে একটা তাক আছে শুধু হচ্ছে ক্রাইম সিরিজের বই। ও মাই গড ওয়াও কেন ভাই? ভাই ভাই আমি আর ভাইয়া, জীবনে আপনি সেটা ক্রাইম বলবো সিরিজ কেন পড়েন? মজা লাগে। ক্রাইম পেট্রোল ভাইয়া একটা কথা বলবো, হ্যাঁ আমাদের একটা পাঠাগার আছে এখানে, তো আমাদের পাঠাগারের জন্য ভাই কিছু বই দিন আপনার থেকে। বই দিব, হ্যাঁ ভাইয়া, পাঠায় দিয়ে অ্যাড্রেস পাঠায় দিব, এখানে চিটাগং এ ভাই। অ্যাড্রেস পাঠায় দিন, পার্সেল করে দিব না। আচ্ছা ঠিক আছে ভাই। তো ক্রাইম সিরিজ বলতে হচ্ছে কি মানে একটু গোয়েন্দা সিরিজের বই, যেরকম হচ্ছে আপনার ইয়ের বইগুলো পড়ি, থ্রিলার হ্যাঁ থ্রিলার, সায়েন্স ফিকশন টাইপ আছে, শার্লক হোমস আছে, দেন হচ্ছে আপনার ব্যোমকেশ আছে, এদের বই পড়া হয়। ডিটেকটিভ টাইপ। হ্যাঁ, আপনি কি এলো চাইতে আহ, পড়তে শিখেছেন নাকি? যাই হোক, যদি হুমায়ুন আহমেদের বই আপনারা কেউ পড়েন তাহলে, বা 2টা 4টা করে বই যদি কেউ পড়েন, হ্যাঁ 2-4টা বইও যদি কেউ পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই রাইটার, এই লেখাটা হচ্ছে অ্যাকচুয়ালি হুমায়ুন আহমেদ। আপনাকে যদি ইয়ে নাও দেওয়া হয়, যে এটা একটা সাদা কাগজে প্রিন্ট করে দেওয়া হয়েছে, আপনি যদি 2-4 পাতা পড়ে আপনার কাছে তখন মনে হবে না অ্যাকচুয়ালি এটা কে লিখছে, রাইটার কে। এটা হচ্ছে এক প্রকার ট্রেডমার্ক করা বিষয়টা, লিখার ধরন, মানে লিখার প্যাটার্নটা বোঝা যায়। প্যাটার্নটা সেম। আপনি যদি হুমায়ুন আহমেদের হিমু পড়েন আর মিসির আলীর বই পড়েন, হয়তো একটা মিসির আলীটা তো হচ্ছে ডিটেকটিভ টাইপের, আর হচ্ছে ওইটা তো একটু অন্য সিকোয়েন্সের, একটু কমেডি রোম্যান্স ওগুলো সব মিলায়, কিন্তু সব মিলায় কথার যে দেবদাস ধরন, টাইপের। লিখার যে স্টাইল, হ্যাঁ দুইটা কিন্তু একই স্টাইলের লেখা। তো এই আর কি। এখন আপনাদের মেন কথা যেটা ভাই, আপনি যখনই লিখেন একটা স্ট্যান্ডার্ড বা একটা স্ট্রাকচার ফলো করবেন, সেই স্ট্রাকচার অনুযায়ী আপনার এই কন্টেন্টটা আপনি লিখবেন। ওকে, দেন যেটা আসে, তবে প্রোডাক্ট রিভিউ যদি আপনি করতে যান, হ্যাঁ প্রোডাক্ট রিভিউর ক্ষেত্রে একটু আগে যেটা বললাম যে ব্লগ করেন, অবশ্যই হচ্ছে প্রোডাক্ট রিভিউ ক্ষেত্রে আমরা প্রোডাক্ট লিস্টিং করার সময় যেরকম অনেকগুলো ওয়েবসাইট থেকে প্রোডাক্ট লিস্টিং করি না, সেম আপনিও অনেকগুলো ওয়েবসাইট থেকে হচ্ছে প্রোডাক্টের রিভিউ গুলো করবেন। আপনি কি ওই অ্যামাজনের ওই প্রোডাক্টটা দেখছেন? আপনি কি ইউজ করছেন? আপনি কি ধরে দেখে আসছেন প্রোডাক্টটা কিরকম? দেখেন নাই তো। কিন্তু এই প্রোডাক্ট গুলোর যে কি বলেন আপনার, এই প্রোডাক্টের যে রিভিউটা তো আপনাকে অবশ্যই লিখতে হবে, তাই না? তো এই রিভিউটা লেখার জন্য আপনাকে অবশ্যই তাদের ব্লগগুলো পড়তে হবে। দেন হচ্ছে যারা অ্যামাজনের ভিতর হচ্ছে আপনার রিভিউ দিতেছে, হ্যাঁ ভালো রিভিউ খারাপ রিভিউ, হ্যাঁ যাই দিতেছে, সেগুলোকে আপনাকে পড়তে হবে। ওইটার উপর বেস করে হচ্ছে আপনি প্রোডাক্টের রিভিউটা লিখবেন, তাই না? হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। তারপরে আসেন, প্রোডাক্ট রিভিউটা তো পড়লেন, দয়া করে এই কাজটা কেউ করবেন না যে প্রোডাক্টের রিভিউ পড়তে যে প্রোডাক্টটাকে ওইখান থেকে হচ্ছে ডিরেক্ট কপি পেস্ট মেরে দিবেন। আজকে যদি আপনাকে আমি একটা মোবাইল ফোন হাতে দেই, ধরেন হচ্ছে আইফোন 11 আপনাকে আমি হাতে দিলাম, ইভেন সেটার ফিচার যা আছে সব আমি বলে দিলাম, হ্যাঁ বলে দিলাম। ধরেন মেহেদি ভাইকে আমি দিলাম আইফোন 11 প্রো ম্যাক্স, হাতে দিয়ে বললাম যে এটার ফিচার এই, হ্যাঁ মুখে বলে দিলাম। আবার দিলাম হচ্ছে ধরেন সেতু আপুর কাছে, দিয়ে ওনাকেও বলে দিলাম। যখন দুইজনকে আমি আলাদা আলাদা ভাবে বললাম, একই আপনাকে যেভাবে বলছি ঠিক ওইভাবে ওনাকেও বলছি, কিন্তু আপনাদের কাছ থেকে যখন আবার শুনতে আসবো আমি, তখন কিন্তু আমি যেভাবে বলছি আপনারা ঠিক ওইভাবে বলবেন। হয়তো কোনটা আগে চলে আসবে, কোনটা পরে চলে আসবে, কোনটা বাদ দিয়ে দিবেন, কোনটা মনে থাকবে না, বিষয়টা হয়ে যাবে এরকম, তাই না? সো এক্ষেত্রেও ঠিক ওই কাজটাই হবে, যে আপনি প্রোডাক্টের রিভিউ গুলো পরে আপনি আইডিয়াটা নিবেন,
বা হচ্ছে অ্যাকচুয়ালি এই প্রোডাক্টের ফিচারটা কিরকম, মানুষে কিভাবে ইউজ করে, কিভাবে এটাকে ভালো লাগতেছে, এটা কিভাবে ইউজ করতে হবে, এই জিনিসগুলো আপনাকে ধরে নিতে হবে। এটা যখন আপনি ধরতে পারবেন তখনই আপনার প্রোডাক্টটা নিয়ে আপনি লিখতে পারবেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। তারপরে হচ্ছে তো ধরেন কোন একটা প্রোডাক্ট, হ্যাঁ, প্রোডাক্টে নিয়ে আপনি রিভিউ করতেছেন, তো ওই প্রোডাক্টের রিভিউর মাঝখানে অন্য কোনো প্রোডাক্ট অ্যাড করবেন না, বা হচ্ছে ওইটার সাব যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলোকে অ্যাড করবেন না। সাব প্রোডাক্ট বলতে এখানে কি বোঝা যায়? ধরেন মোবাইল ফোনের সাথে হচ্ছে তার সাব প্রোডাক্ট কি হইতে পারে বলেন তো? হেডফোন, বা হচ্ছে ধরেন চার্জার। চার্জার। হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আপনি কি করলেন, ফোনের সাথে এগুলোর সাথে রিভিউ করে দিলেন। এটা করবেন না কখনো। কারণ আমরা তো হচ্ছে এক একটার জন্য এক একটা আলাদা আলাদা ক্যাটাগরি বা আলাদা আলাদা পেজ করতেছি। তো এটার ভিতর যেহেতু আমি এটার ভিতর ফোন রাখতেছি, এটার ভিতর আমি ফোনটাই রাখি, চার্জার বা হচ্ছে আপনার কভারের জন্য এটা আলাদা করব, তাই না? তো যেটা যেখানে প্রোডাক্ট গুলো থাকে ঠিক ওই প্রোডাক্ট গুলো একসাথে রিভিউ হবে, আলাদা কোনো প্রোডাক্ট সেখানটায় আসবে না। পানি দে রে। একটু একটু পানি খেয়ে নি ভাই। তারপর হচ্ছে প্রথম প্রথম যখন লিখতেছেন, কন্টেন্ট লিখতেছেন প্রথম প্রথম, তখন একটা কাজ করবেন। কি করবেন কাজটা? এটা হচ্ছে কি, প্রথমেই হচ্ছে আপনি একটা স্ট্রাকচার ফলো করবেন। কেন একটা স্ট্রাকচার প্রথম অবস্থায় ফলো করবেন না? কারণ প্রথম অবস্থায় আপনি বুঝতে পারবেন না আপনার যারা অডিয়েন্স আছে তারা অ্যাকচুয়ালি কি টাইপের লেখাগুলো পছন্দ করতেছে, আপনি কি তখন বুঝতে পারবেন? প্রথম অবস্থায় কি করবেন, আজকে ধরেন একটা ক্যাটাগরিতে আপনি কন্টেন্ট লিখছেন, কালকে কন্টেন্টের ক্যাটাগরিটা অন্য রকমের লিখবেন, হ্যাঁ, তারপর হচ্ছে আরেক রকমের করে লিখবেন। এরকম করে হচ্ছে 3-4টা ক্যাটাগরি বা 3-4টা স্টেপ ফলো করে যদি আপনি কন্টেন্ট লিখেন, আপনার তখন আহ, বুঝতে পারবেন যে কোনটাতে ভিজিটর বেশি অ্যাট্রাক্ট হচ্ছে, কোন স্টাইলে কন্টেন্ট লিখলে আপনার ভিজিটরদের অ্যাট্রাকশনটা ক্রিয়েট করা যাচ্ছে। যখন আপনি এটা বুঝে যাবেন তখন হচ্ছে একটা স্ট্রাকচারে চলে যাবেন। তবে প্রথম অবস্থায় 2-4টা করে আপনি কন্টেন্ট নিয়ে ফেলবেন এভাবে, বা স্টাইলটা নেবেন যাতে ওই প্রবলেমটা আর না ফেস করে। বুঝতে পারছেন? তো এটা একটু আবার বলেন। এটা হলো আপনি যখন একটা কন্টেন্ট, এখন এজ এ কন্টেন্ট রাইটার হিসেবে আপনি জয়েন করতেছেন, নতুন ফ্রেশার, তাই না? সো আপনি কি বুঝতে পারবেন যে আপনার যারা হচ্ছে অডিয়েন্স আছে, হ্যাঁ, তারা কি টাইপের কন্টেন্ট গুলো পছন্দ করতেছে বা কোন স্টাইলের কন্টেন্ট গুলো তারা পছন্দ করতেছে, এটা কি আপনার পক্ষে বোঝা সম্ভব? না স্যার। তো এটা যদি আপনার পক্ষে বোঝা সম্ভব না হয়, আপনাকে তো ভ্যারাইটিস আইটেম খাওয়াইতে হবে, তাই না? তো তখন কি করবেন, তখন হচ্ছে আপনি আপনার কন্টেন্ট গুলোকে বিভিন্ন ভাবে লিখবেন। ধরেন আজকে এক স্টাইলে লিখলেন, কালকে অন্য স্টাইলে লিখবেন, তারপরে আরেক স্টাইলে লিখবেন, হ্যাঁ, এরকম বিভিন্ন স্টাইলে আপনি কন্টেন্ট গুলো লিখলেন। দেন আপনি দেখেন কোথা থেকে হচ্ছে আপনার রাইটারদের অ্যাট্রাকশনটা নিয়ে আসা যায়, সরি, আপনার অডিয়েন্সের অ্যাট্রাকশনটা নিয়ে আসা যায়। যেখান থেকে আপনি অডিয়েন্সের অ্যাট্রাকশনটা নিয়ে আসতে পারবেন, ওইখান থেকে আপনি তারপরে যে কন্টেন্ট গুলো লিখবেন ওই ধাঁচের কন্টেন্ট লিখবেন।
বুঝতে পারছেন বিষয়টা? দেন আবার কি করবেন, যে যদি আবার কখনো দেখেন যে এই স্ট্রাকচারের কন্টেন্ট তো এখন আর চলতেছে না, সব সময় মানুষের রুচিবোধ কিন্তু এক থাকে না, এটা মাথায় রাখবেন। আজকে আপনার কাছে এটা ভালো লাগতেছে, কালকে কিন্তু সেটা ভালো লাগবে না। আচ্ছা, আলিফ লায়লা তো আমরা ছোট থাকতে এখানে যারা আছে সবাই তো দেখছি, এটা তো দেখছে। হ্যাঁ ভাই। তো এখন আপনাকে যদি এখন আলিফ লায়লা ছেড়ে বসায় দেওয়া হয়, আপনি কি দেখবেন? দেখবেন না, আপনার কাছে মনে হবে যে এটা কি চলতেছে। বোরিং লাগবে এখন। এখন বোরিং লাগবে, কেন লাগবে? তাদের গ্রাফিক্স বা হচ্ছে যে ভিএফএক্স এর যে কোয়ালিটিটা ছিল ওইটা ওই সময়ের জন্য ভালো, বা ওই সময়ের জন্য সেটা হচ্ছে বেস্ট। বাট এখনকার যে ভিএফএক্স দেখে আমাদের আমরা অভ্যস্ত, এটা কিন্তু আমাদের জন্য না, বা এটা আমরা অভ্যস্ত না, তাই না? জি ভাই। তো এটার সাথে যে আমরা আমরা বর্তমানে যেটা দেখতেছি, যেই বিএফএক্স এ দেখতেছি বা যে হচ্ছে ভিজুয়ালাইজেশন দেখতেছি, হ্যাঁ এটা খুবই আপডেট তখন থেকে। তো ওইটা আর আমাদের কাছে খুব একটা মনে হয় কি সার্কাস চলতেছে, আসলেই সার্কাস, তারপরে মনে হবে কি সার্কাস চলতেছে, ওইটা আর আপনি দেখবেন না। তো আপনাকে কি করতে হবে? আপডেট হইতে হবে, তাই তো? আপনাকেও ওইটার সাথে সাথে আপডেট হইতে হবে, যে মানুষের কিন্তু সব সময় এক টাইপের বা একই জিনিস ভালো লাগবে না। হ্যাঁ, কিছু ভ্যারাইটিস মাঝে মাঝে নিয়ে আসবেন, এতে হচ্ছে আপনার অডিয়েন্সের অ্যাট্রাকশনটা ক্রিয়েট হয়ে যাবে। যেরকম আরেকটা ভাইয়া উদাহরণ যদি সব আপনার সময় আপডেট থাকা বলতে কি মানে আমার স্ট্রাকচারটা মাঝে আপডেট মাঝে, রাখতে সব বলতেছেন? সময় না, সব সময় না, বিষয়টা সব সময় না। এটা হচ্ছে আপনার কখন থেকে বলবো, ধরেন আপনি একটা ইয়েতে লিখে যাচ্ছেন, যখন দেখবেন যে অ্যাকচুয়ালি এটাতে হচ্ছে আর অডিয়েন্সদের অ্যাট্রাকশনটা নিয়ে আসা যাচ্ছে না, বা অডিয়েন্সের অ্যাট্রাকশনটা আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে, হ্যাঁ, তখন হচ্ছে একটা নতুন আবার করে নতুন কয়েকটা স্ট্রাকচার ফলো করবেন, নতুন স্টাইলে লেখা শুরু করবেন। এটা যদি ইয়ের কথাই বলি, আমাদের কাজী নজরুল ইসলামের কথা বলি, উনি হচ্ছে 2000 না, 1900 সম্ভবত 1920 অথবা 25-এর পর থেকে ওনার লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। কিরকম চেঞ্জ হয়ে গেছে? 20 বা 25-এর পর থেকে উনি আর ওইভাবে কোনো বিদ্রোহী কবিতা লিখে নাই। হ্যাঁ, দেন হচ্ছে একটু ইসলামিক সঙ্গীত, হ্যাঁ, বা এই দিকে হচ্ছে হামনাত, এই দিকে উনি ফোকাস দেয়, এদিকটা উনি ভালো একটা অ্যাট্রাকশন নিয়ে আসতে পারে মানুষের। তারপরে যদি আপনার ওনারই, হ্যাঁ ওনারই যদি বলেন, ওনার হচ্ছে 1900-এর দিকে, 1900-র দিকে বা হচ্ছে 1910 পর্যন্ত ছিল ওনার যত নজরুলের যত হচ্ছে আপনার আহ উচ্চাঙ্গ সঙ্গীত বা রোমান্টিক সঙ্গীত যেগুলোকে বলে, হ্যাঁ ওগুলো হচ্ছে তার আগে, 1910-এর আগে। 1910-এর পর থেকে আপনি 20 বা 25-এর ভিতর যা পাবেন, এগুলো হচ্ছে আপনার সব বিদ্রোহী, সব বিদ্রোহী সঙ্গীত। ওইরকম ভাবে আপনি পাবেন না যে তারপরে আপনার ওই রকম আপনার সেই কোন। তো উনিও কিন্তু ওনার লিখার ধরন বা হচ্ছে ক্যাটাগরি কিন্তু ওনারাও চেঞ্জ করে আসছে। হ্যাঁ, তো এভাবে হচ্ছে আপনাদেরকেও ভ্যারাইটিস নিয়ে আসতে হবে। আর অলওয়েজ আপনি যখন কন্টেন্ট লিখবেন, কন্টেন্টটাকে চিন্তা করবেন হচ্ছে আপনার রিডারের পাশ থেকে, যারা আপনার অডিয়েন্স হবে তাদের জায়গা থেকে হচ্ছে আপনি চিন্তা করবেন যে অ্যাকচুয়ালি আপনি যে কন্টেন্টটা লিখতেছেন সেটা কতটা হচ্ছে মানসম্মত হচ্ছে। হ্যাঁ, আপনি যদি একজন অডিয়েন্স হইতেন তাহলে আপনার কাছে এটা কিরকম লাগতো, হ্যাঁ পরে আপনার কাছে কিরকম লাগতেছে। যদি আপনি চিন্তা করেন বিষয়টা এভাবে যে আমি তো
একজন রাইটার, হ্যাঁ আমি এটা লিখছি, আপনার কাছে আপনার কন্টেন্ট সব থেকে বেস্ট। অ্যাজ এ রাইটার আপনার কাছে আপনার কন্টেন্ট সব থেকে বেস্ট, আপনার কোনো ভুল হইতেই পারে না। এটা হচ্ছে আপনাদের ভিতর তখন কাজ করবে। কিন্তু একজন অডিয়েন্সের পাশ থেকে যখন আপনি চিন্তা করবেন, তখন কিন্তু অনেক কিছুই আপনি দেখতে পারবেন যে আপনার ভুলটা কোথায় হচ্ছে, আপনি হইলে এইটা কিরকম পছন্দ করতেন, বা আপনি কেন পছন্দ করতেছেন না, নিজের ভুলগুলো তখন নিজেই খুঁজে পাবেন। তখন মানে লেখার সময় ভাইয়া নিজেকে অডিয়েন্স মনে করতে হবে যে অডিয়েন্স কি হ্যাঁ, চাই। অডিয়েন্স কি চায়, বা আমি অডিয়েন্স হইলে আমি কি করতাম, তাহলে কন্টেন্ট লিখতে পারবেন। আদারওয়াইজ হচ্ছে কন্টেন্ট লেখা সম্ভব হবে না। ঠিক আছে, দেন আর কি আসতেছে, জিনিসগুলো একটু লিখে রাখেন, আর না হলে ভাই মনে রাখার ট্রাই করেন, কজ এগুলোর উপর বেস করে হচ্ছে আপনার কন্টেন্ট লিখতে হবে। এটা হচ্ছে বেসমেন্ট কন্টেন্ট লেখা। স্যার একটা ডেমো দিলে খাইলে ভালো হতো। ডেমো দিলে ভালো হইতো, স্যার দেখালে। ডেমো দেখাইলে, হ্যাঁ দেখাবো তো, এগুলো তো আমি ডেমো হিসেবে আছে, সেগুলো আমি দেখাবো। আর হচ্ছে সেটা কিছুক্ষণ পরে, আগে আপনাদেরকে জিনিসগুলো আমি বলে নেই, বা ডেমো হিসেবে দেখানো লাগবে না। এতদিন আপনারা যে সাইট গুলো ভিজিট করছেন বা যেখান থেকে প্রোডাক্ট লিস্টিং করছেন, তাদের কন্টেন্ট গুলো কি এতদিন পড়ছেন? একটা কন্টেন্টও কেউ পড়ছেন? না স্যার। একটু পড়েন তো। এখন আমি যে কথাগুলো বলতেছি, আপনারা সেটা উপর ফোকাস করে হচ্ছে তাদের কন্টেন্ট গুলো পড়বেন। জাস্ট কন্টেন্ট গুলো পড়বেন আর দেখবেন যে আমার কথার সাথে তাদের কন্টেন্টের কোনো মিল পান কিনা। যারা মোটামুটি র্যাঙ্কে থাকে তারা আসলে এভাবেই ফোকাস করে লিখে। হ্যাঁ, আর আবার দেখা যায় অনেকে মানে কন্টেন্ট লেখার মধ্যে কিছু নাই, উল্টা পাল্টা লিখছে এসইও করে, মানে র্যাঙ্ক পাই গেছে, এরকমও দেখা যায় অনেক সময়। এসইও করে র্যাঙ্ক যারা পাইছে তাদের আবার ট্রাফিকটাও চেক করবেন, দেখবেন রাতারাতি র্যাঙ্ক পাইছে, হ্যাঁ আবার রাতারাতি ডাউন হয়ে যাবে। বুঝতে পারছেন? রাতারাতি র্যাঙ্ক পাইছে আবার রাতারাতি ডাউন হয়ে যাবে। জি ভাইয়া। তারপর হচ্ছে আপনি একটা কন্টেন্ট যখন লিখতেছেন, একটা সেন্টেন্সকে হ্যাঁ অতিরিক্ত ইউজ করবেন না। যেরকম ধরেন বিশেষ করে কিওয়ার্ড, আপনাদেরকে বলি, বিশেষ করে কিওয়ার্ড আপনারা যখনই ইউজ করতেছেন না কেন, এই যে আপনারা যে কিওয়ার্ড রিসার্চ করছেন, এই কিওয়ার্ড গুলো কি করবেন? এই কিওয়ার্ড গুলো হচ্ছে আপনারা আপনাদের কন্টেন্টের ভিতরে ইউজ করবেন। ঠিক আছে, এই কিওয়ার্ড গুলো আপনারা আপনাদের কন্টেন্টের ভিতরে ইউজ করবেন। তো এটা তো ভাই ন্যাচারালি ইউজ করতে হবে, তাই না? হ্যাঁ, ন্যাচারাল ইউজ করতে হবে। তো কন্টেন্টের ভিতরে যখনই আপনি আপনার ইয়েটা ইউজ করবেন, এগুলো একটা কিওয়ার্ড আপনি 3-4 বার করে ইউজ করবেন না। একটা কিওয়ার্ড 3-4 বার করে ইউজ না, 3-4 বার বলতে বারবার ইউজ করবেন না, 3-4 বার না, বারবার ইউজ করবেন না, যাতে মনে হয় যে অ্যাকচুয়ালি যেটা আপনি দিচ্ছেন বা যেটা লিখছেন সেটা অ্যাকচুয়ালি মানে এসইও তে র্যাঙ্ক করার জন্য আপনি করছেন, আর কিছুই না। কিন্তু কন্টেন্টের কোনো ভালো মিনিং সেখানটায় ক্রিয়েট হয় না। ধরেন সেটা হইলো যে বেস্ট মোবাইল ফোন 2020, হ্যাঁ এই কথাটা আপনি 1000 ওয়ার্ড কন্টেন্টের ভিতরে না হইলেও 15 বার লিখছেন। চিন্তা করেন সেই কন্টেন্টটা কিরকম শোনা যাবে। 2 লাইন পর পর বেস্ট মোবাইল ফোন 2020, বেস্ট মোবাইল ফোন 2020, এতে অডিয়েন্স এতে বিরক্ত হবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো ইউজ করা যাবে না। এতে কি হবে, কিওয়ার্ডের ডেনসিটিটা বেড়ে যাবে। আর একটা কিওয়ার্ডে যে ডেনসিটিটা আপনি সর্বোচ্চ হচ্ছে কত রাখতে পারবেন মনে আছে? 0.2% থেকে 0.5%, এর উপরে যাবেন না। তবে যাওয়া যায় হচ্ছে আপনার কত 1 পর্যন্ত, হ্যাঁ 1 পর্যন্ত যাওয়া যায়, বাট হচ্ছে আপনার 0.25 এর থেকে 0.5 পর্যন্ত যাবেন, 0.2 থেকে 0.5।
1 পর্যন্ত যাইতে পারবেন সর্বোচ্চ, কিন্তু 1 পর্যন্ত গেলেও হচ্ছে অনেক সময় ইয়ে করে। সো এটা ক্যালকুলেশনটা আপনি করেন। ক্যালকুলেশনটা কিভাবে করবেন? 1000 ওয়ার্ডের মধ্যে সর্বোচ্চ 2 বার ইউজ করা যাবে, এরকম। হ্যাঁ, এই যে ধরেন এখানটাতে আপনাকে 1000 ইন্টু 2%, হ্যাঁ, না বিষয়টা এরকম না। ও সরি, আমরা তো 0.2% নিব না, ভুলে গেছি। 0.2%, হ্যাঁ 1000 এর ভিতর জাস্ট 2 বার, সর্বোচ্চ 2 বার। সর্বোচ্চ 2 বার, বা হচ্ছে আপনি 1000 এর ভিতরে হচ্ছে 5 বার যদি হবে। হ্যাঁ, পার্সেন্টেজটা ভাই এভাবে কইলেন। হ্যাঁ, কেউ আবার হচ্ছে ওই ইয়ে করেন না, পার্সেন্টেজ করতে পারেন তো সবাই? হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই 1000 5 বার বেশি। তো না, ইদানিং হচ্ছে এই পার্সেন্টেজ নিয়ে প্রচুর তো মারামারি চলতেছে না? প্রচুর। হ্যাঁ, একজন তো আবার বলতেছে যে পার্সেন্টেজ করে হচ্ছে আপনার 1000 প্লাস 2% ইকুয়াল 20, 1000 প্লাস। আবার ভাইয়া লাইভে এসে অনেক ফাঁকাফাঁকি করছিল তো। হ্যাঁ করছিল ফ্রিল্যান্সার ভাই কাশিম কাশিম। তবে আরেকটা আছে না স্যার, ওইটা ওর গ্রুপে গিয়ে কমেন্ট আচ্ছা, বেশি মারাত্মক লাগে। ইনস্টিটিউট ইনস্টিটিউট এটা তো ভাই ইয়াতে জিসিতে। আর ভাই এটা জিসিতে? হ্যাঁ ভাই, ইয়াতে ওই আছে না আপনার ব্রিটিশ কাউন্সিল ছিল যে কমার্স যা। ক্যাডার ওইদিকে, কমার্স ক্যাডার ওইদিকে। এ ভাই যে কমার্শিয়াল পুরা। এখন Actually 50,000 হয়ে গেছে ডিমান্ড। একটা জিনিস মাঝে মাঝে বুঝছেন, আমার ভাইয়া। প্রথম ব্যাচের এক স্টুডেন্ট আমাকে একবার বলছে, ভাই আপনি কি ইউটিউবে চ্যানেল খুলেন, যে কিছু ছোট ছোট সিকোয়েন্সে বা হচ্ছে যেটা হচ্ছে আপনি যে পুরো ক্লাসে একটা সামারি গুলো নিয়ে আপনি তো একটা ভিডিও আপনার সেলফ মার্কেটিং এর জন্য উনি জি আমাকে। ভাইয়া সেটাই। হ্যাঁ আমি চিন্তাও করছিলাম, কিন্তু মাঝে মাঝে এরকম কিছু ইউটিউবার দেখলে না ভয় লাগে, তাকে আবার নিজের হয়ে যায়। ভাইরাল হয়ে যাবেন ভাই, পুরা ভাইরাল হয়ে যাবেন। এই ভয় করি না, এই ভয় করি না। একে এই ভয় করি না, দ্বিতীয়ত হচ্ছে কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে অনেকে আবার ভাইয়া, অনেকে আবার আপনার ভিডিও গুলো 100-200 টাকা দিয়ে সেল করবে। ও হ্যাঁ এরকম আছে। হকার না ভাই? একজন এখানে গিয়ে সারার এখানে পোস্টে গিয়ে একটা তো কমেন্ট করছিলাম ফাইজলামি করে, যে ভাই আমাকে কাজ দেন, আমি কাজ জানি না ভাই, আমি খুব অসহায়। তো একজন আমাকে কমেন্ট করছে, মেসেজ দিছে, ও তো ভাই আমি ভিডিও গুলো দিব আপনাকে, আপনি 300 টাকা করে সেল করবেন, 90 টাকা আপনার, 210 টাকা আমার। আচ্ছা যাই হোক, তো তারপরে আসতেছি। দেন কন্টেন্টের ভিতরে আপনারা চেষ্টা করবেন অলওয়েজ হচ্ছে কিছু শর্ট ফর্ম ইউজ না করার ক্ষেত্রে। শর্ট ফর্ম বলতে হচ্ছে ডোন্ট, ক্যান নট, হ্যাঁ এগুলো ইউজ করবেন না। ডিরেক্ট লিখবেন ডোন্ট, ডু নট, সরি ডোন্ট ইউজ করবেন না, ডু নট, ক্যান নট, হ্যাঁ এভাবে ইউজ করবেন। অনেকে আবার হচ্ছে এখন কিছু স্পোকেনের জিনিসগুলো হচ্ছে কন্টেন্টের ভিতর নিয়ে আসে, যেরকম হচ্ছে একবার হচ্ছে এক স্টুডেন্ট কি করছে, আমরা কথাতে আই ওয়ান সামথিং কিছু লিখে দেন, হ্যাঁ মানে আমি আর এটা চাই, আই ওয়ান টু তে আমরা যখন স্পোকেনে ইউজ করি তখন আই ওয়ানা ইউজ করি না। তো উনি কি করছে, ওই কন্টেন্টের ভিতরে আই ওয়ানা ইউজ করছে। ওইটা তো স্পোকেনের ক্ষেত্রে, ওইটা তো আর আপনার কন্টেন্টের ক্ষেত্রে না। সো এরকম যদি কারো
ইউজ করার চিন্তা ভাবনা থাকে তাহলে সেগুলোকে বাদ দিয়ে দিবেন। হ্যাঁ, ফুল ফর্মটা লিখবেন, শর্ট ফর্ম গুলো ইউজ করবেন না। আর চেষ্টা করবেন হচ্ছে মোটামুটি কন্টেন্ট গুলো লেন্দি করার জন্য। অলওয়েজ হচ্ছে এখন ব্লগিং বা হচ্ছে অ্যাফিলিয়েটের জন্য যে কন্টেন্ট গুলো লেখা হয় সেগুলো হচ্ছে 4000 ওয়ার্ডের। গুগল এটাকে মানসম্মত কন্টেন্ট বলে। একটা মানসম্মত কন্টেন্ট সর্বোচ্চ হবে 4000 ওয়ার্ডের। ভাই কিন্তু জোর করে তো 4000 ওয়ার্ড লেখা যাবে না। হ্যাঁ, আমার তো লিখতে পারবেন, কন্টেন্টের সমস্যা নাই। মানটা খারাপ হবে না। ইজিলি লেখা যায়, 4000 প্লাস হয়ে যায়, ইজিলি হয়ে যায়, 4000 প্লাস ইজিলি হয়ে যাবে। দেখাবো কিভাবে করবেন। ভাই এটা কি অ্যাফিলিয়েটের জন্য 4000? হ্যাঁ, 4000 অ্যাফিলিয়েটের জন্য। আর এমনিতে অন্যান্য ক্ষেত্রে? এমনি অন্যান্য ক্ষেত্রে হচ্ছে আপনার 2.5-3 এরকম হইতেই পারে একটা কন্টেন্ট। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হচ্ছে আপনি কিসের উপর কন্টেন্ট লিখবেন। এখন যদি আপনাকে কোভিড এর উপর একটা কন্টেন্ট লিখতে বলি 4000 প্লাস হয়ে যাবে। কেন? কোভিড এর উপর এখন অনেক আপনি সোর্স দিতে পারবেন, অনেক কিছু অ্যাড করতে পারবেন, কি কি হয়েছে না হয়েছে কোভিড এর ইতিহাস থেকে শুরু করে এখন পর্যন্ত যেই 9 মাস বা যে কত মাস হইলো আমাদের, এই পুরোটা আপনি সেখানটায় উঠাই দিতে পারবেন। সম্ভব না এটা নিয়ে ব্লগ লিখলে? আবার এমনও অনেক ব্লগ আছে যেটা হচ্ছে আপনি 1500 ওয়ার্ডের বেশি নেওয়া পসিবল না। 4 লাখ লিখে দেবো ভাইয়া। তো সরি ভাই মনে হয় 4 লাখ বলছেন। 4 লাখ কি লিখবেন? 4 লাখ ওয়ার্ডের কন্টেন্ট লিখবো মনে হয়। আপনি যদি লিখতে পারেন, আপনি যেটা চান। আপনি তো ভাই ইয়া কি বলে এটাকে, ইয়া পাই যাবেন, পেজগুলা শেয়ার করে দিলাম আমার সাথে। ওই গিনিস বুকে নাম উঠে যাবে করলে আপনার। তো হইলই। স্যার সর্বোচ্চ কত ওয়ার্ডে লিখলে ভালো হয়? সর্বোচ্চ কত ওয়ার্ডের? অ্যাকচুয়ালি একটা কন্টেন্ট লেখার আগে হচ্ছে কন্টেন্টটাকে আগে কাউন্টিং করতে হয়। কাউন্টিং কিভাবে করবেন সেটা দেখাচ্ছি এখন। তার আগে একটু শেষ করে নেই। না শেষ, এই তো, আর কি বলবো, আর কিছু বলার নাই। তবে যে জিনিসগুলো বললাম, আর হ্যাঁ, আর কন্টেন্ট লেখার আগে কন্টেন্ট গুলোকে ড্রাফটিং করে নিবেন। আপনি কন্টেন্টের ভিতরে কি কি পয়েন্ট নিয়ে আসবেন সেই পয়েন্ট গুলোকে ড্রাফটিং করবেন। ওকে। আর হচ্ছে প্রত্যেকটা কন্টেন্টে মাদার কিওয়ার্ড গুলোকে, এটা নতুন একটা রুলস এর ভিতর চলে আসছে যে প্রত্যেকটা কন্টেন্ট এর যে মাদার কিওয়ার্ড হয়, হ্যাঁ, মাদার কিওয়ার্ডটা তো হেডিং এ একবার আসবে, আর হচ্ছে 2বার বা হচ্ছে যে একবার, হ্যাঁ, সর্বোচ্চ আপনার 2বার আপনাকে এটা ইউজ করা লাগবে। সেটা হচ্ছে সাব কিওয়ার্ড হিসেবে, বা 2বার না হইলে একবার আপনাকে সাব কিওয়ার্ড হিসেবে ইউজ করতে হবে মাদার কিওয়ার্ডটা। ক্লিয়ার? ইওসটা সিও তো ভাই এটা ইয়া করে সাজেশনে দেখাই। হ্যাঁ, এটা নতুন করে হইছে যে এটা আপনাকে করতেই হবে। তো কন্টেন্ট কিভাবে কাউন্ট করবেন? কন্টেন্ট কাউন্ট করার জন্য হচ্ছে আপনাকে প্রথমে চলে যেতে হবে আপনি যেইটা নিয়ে কাজ করতেছেন। ধরেন আপনার এখন কাজ হচ্ছে বেস্ট বেবি কেয়ার রিভিউস, হ্যাঁ, এটা নিয়ে হচ্ছে আপনার কাজ। তারপর হচ্ছে ওয়ার্ড কাউন্টার, ওয়ার্ড কাউন্টার, মোর টুলস, এইখান থেকে যে পেজগুলো আসতেছে যেগুলো হচ্ছে আপনার কম্পিটিটর আর কি, 10টা পর্যন্ত যাবো আমি।
এর তো কোনো কন্টেন্টই নেই। ধরে প্রত্যেকে একটু কাউন্ট করে রাখবেন যে কত ওয়ার্ডের হয়। দাঁড়ান আমি সাথে এটাও রাখতেছি। এটা কত হয়েছে? 112। তারপরে এটা কত? 1170 1170 প্লাস 1170। এটা তো নেই। প্লাস ওয়ার্ড কাউন্টার করি। এটা কত? 4664। এটা কত? 4094। ষোলোশো 63। বত্রিশশো 90। এক দুই তিন চার। আমি কি 6টা নিলাম না? আচ্ছা প্রথম 10টা থেকে নিছি না? 10টা থেকে ভাগ কত হবে? 10। কত আসতেছে? 1500 ধরেন রাউন্ড ফিগার। হ্যাঁ ধরেন 1500 রাউন্ড ফিগার। সো আমাকে টার্গেট রাখতে হবে 2000। এটা তবে অ্যাকচুয়ালি আমাকে এখানটায় টার্গেট 2000 রাখতে হবে, তাহলে হচ্ছে একটা মোটামুটি আমি র্যাঙ্কে থাকবো, মোটামুটি একটা র্যাঙ্কে আসা আমার সম্ভাবনা আসবে। কিন্তু এই যে এই ওয়েবসাইটটা হয়তো কোনোভাবে র্যাঙ্ক পাইছে, হ্যাঁ ব্যাকলিংকের মাধ্যমে। 112 ওয়ার্ডের কন্টেন্টে কেউ র্যাঙ্ক পাওয়ার কথা না। 112 ওয়ার্ড আপনার একটা ডিসক্রিপশনই হয় বলতে গেলে, হ্যাঁ মনে হয় ব্ল্যাক হেড এসে করছে। বা হয়তো অন্য কোনো ভাবে এসইও করছে, এসইও করে উনি র্যাঙ্কে আসছে। তবে আপনাকে যদি ওইটাকে বাদ দিয়ে আপনি হিসাব করেন বা ওইটাকে ছাড়া যদি আপনি হিসাব করেন, তাহলে আপনাকে মোটামুটি ভাবে আপনাকে র্যাঙ্ক পাওয়ার জন্য এখানটায় 4000 প্লাস লিখতে হবে বা 4000-এর কাছাকাছি আপনাকে একটা কন্টেন্ট লিখতে হবে। কারণ এখানে যারা কন্টেন্ট লিখছে মোটা 2জন কিন্তু অলরেডি 4000-এর উপরে, যে 2জন টপে আছে 2জন কিন্তু 4000-এর উপরে, তাই না? তো 4000 ওয়ার্ড আপনি যখনই একটা কন্টেন্ট লিখবেন, তখনই সেই কন্টেন্টটা লেখার আগে এভাবে কাউন্টিং করে নেবেন যে কত ওয়ার্ডের কন্টেন্ট এখানটায় হচ্ছে। বুঝতে পারছেন? জি ভাই। তো এর ভিতরে কি কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ আপনি বলছেন না স্ট্যান্ডার্ড বেস হলো যে ম্যাক্সিমাম 4000 ওয়াট, তো কয়েকজন তো 4000 ওয়াটের বেশি দেখলাম, ওই ক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে?
4000 ওয়ার্ডের বেশি হইলে তো ভালো। ভালো যে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। 4000 ওয়ার্ডের বেশি যদি আপনার কন্টেন্ট হয় তাহলে তো আপনার জন্য ভালো। এটা কেন ভালো? আপনি ওই কন্টেন্টটাকে টপকানোর জন্য একটা ইয়ে রাখতে পারতেছেন, কি বলে এটা? তার মানে কি মিনিমাম বেস 4000? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো আর কারো কোনো কোয়েশ্চেন এতটুকে? না ভাই। তো এবার হচ্ছে আপনাদের কন্টেন্ট ড্রাফটিং করা বিষয়টা। কন্টেন্ট ড্রাফটিং করবেন কিভাবে? একটা কন্টেন্ট ড্রাফটিং এর সময় তার একটা কন্টেন্ট যখন আপনি ড্রাফটিং করবেন, সেই ড্রাফটিং করার কিভাবে ড্রাফটিং করবেন? প্রথমে হচ্ছে আপনি এখানটায় কিওয়ার্ড গুলোকে রাখবেন। প্রথম সেগমেন্টে আপনি আপনার কিওয়ার্ড গুলোকে রাখবেন। কিভাবে রাখবেন? ধরেন এখানে হচ্ছে আপনি লিখলেন প্রথমে, ধরেন মেইন কিওয়ার্ড বা হচ্ছে মাদার কিওয়ার্ড, যেটাই লিখেন আপনারা, হ্যাঁ, তারপরে লিখবেন হচ্ছে মাদার কিওয়ার্ড। ধরেন আমার এইটা, সাপোজ ধরেন এটা মাদার কিওয়ার্ড, তারপরে হচ্ছে একটু স্পেস দেই, তারপর হচ্ছে চাইল্ড কিওয়ার্ড বা হচ্ছে সাব কিওয়ার্ড। সাব কিওয়ার্ড লিখলেন, লিখার পরে দেন হচ্ছে ইউজিং অফ পিন। অ্যাফিলিয়েটের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় গাইডলাইনও দিয়ে থাকি। হ্যাঁ, অ্যাফিলিয়েটের ক্ষেত্রে প্রোডাক্টের সম্পর্কে গাইডলাইন দিয়ে থাকি। কিরকম গাইডলাইন দিয়ে থাকি? আপনি যখন একটা প্রোডাক্ট নিয়ে রিভিউ লিখতে যাবেন, আপনি দুই ভাবে লিখতে পারেন। আপনি দুই টাইপের অডিয়েন্স পাবেন অ্যাফিলিয়েটের সময়। কেউ গাইডলাইন দেখে প্রোডাক্ট কিনতে পছন্দ করে, কেউ সরাসরি প্রোডাক্ট পারচেস করতে পছন্দ করে। সো সরাসরি প্রোডাক্ট পারচেসের ক্ষেত্রে যদি আপনি বলেন কিরকম ভাবে, একটা প্রোডাক্ট যখন কেউ পারচেস করবে, তার কোনো আইডিয়া নাই, আপনার কন্টেন্টের উপর বেস করে সে কিন্তু প্রোডাক্টটা পারচেস করতে পারে। কিভাবে সে ইউজ করবে, কিভাবে সে এটাকে ব্যবহার করবে, এভরিথিং আপনি এখান থেকে দেখতে পারবেন। আর তারপরে হচ্ছে আপনার এই তো এভাবে করে আপনি প্রোডাক্ট গুলোকে লিস্টিং করবেন। ধরেন এই যে এটা হচ্ছে কিওয়ার্ড গুলোকে রাখলেন, রাখার পরে হচ্ছে ইউজিং পিন, কিভাবে হচ্ছে পিনটাকে আপনার যে ট্যাটুর যে পিনটা কিভাবে সেটাকে ইউজ করতে হয় সেটা নিয়ে একটা গাইডলাইন দিলেন। হ্যাঁ,
দেন হচ্ছে এটার কোনো ব্যাড ইফেক্ট বা হচ্ছে ভালো ইফেক্ট বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, হ্যাঁ এই টাইপের কিছু নিয়ে আসলেন। দেন হচ্ছে এটার এভারেজ প্রাইসিং, এই প্রোডাক্টের এভারেজ প্রাইস কত হয়। অনেক সময় দেখবেন ইউটিউবে অনেক প্রোডাক্টের রিভিউ বা ব্লগিং করতে আসলে অনেক সময় বলে না যে এটার অ্যাকচুয়ালি এভারেজ প্রাইস এত থেকে শুরু হয়ে এত থেকে শেষ হয়। হ্যাঁ, অনেক সময় প্রোডাক্টের আপ ডাউনও কিন্তু করে, ভাই ইউটিউবে হয় না, দেখেন নাই প্রোডাক্টের। হ্যাঁ ভাইয়া। ওইরকম জিনিসগুলো হচ্ছে এখানে জি ভাইয়া। আপনাকে নিয়ে আসতে হবে, যে এটার এভারেজ প্রাইস এরকম হইতে পারে বা এটা এই ক্যাটাগরি বা এটা মেটাল না হচ্ছে আপনার কি, হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে আপনার এখানটায় নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে আপনি কিছু গাইডলাইন দিলেন, গাইডলাইন দিয়ে স্যার হ্যাঁ একটু একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলেন। স্যার। ইউজিং সাইডটা কি বলেছেন সরাসরি, আরেকটা কি? ইউজিং পিন বা অ্যাকচুয়ালি এটা কিভাবে ইউজ করবে সেটা, আরেকটা হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। প্রোডাক্টের একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকে না, প্রত্যেকটা প্রোডাক্টের পার্শ্ব প্রতিক্রিয়া, হ্যাঁ হ্যাঁ, ওইটা। ওকে স্যার। তারপর হচ্ছে গাইড, হ্যাঁ এটা কিভাবে হচ্ছে আপনার ইউজ করা লাগবে, হ্যাঁ এইটাকে আরো বিস্তারিত কিছু বিষয় নিয়ে আপনি এখানে গাইডলাইন। দেন হচ্ছে হ্যাঁ এই তো এগুলো হচ্ছে কিছু প্রোডাক্টের মডেল বা হচ্ছে ওগুলোর উপর বেস করে এগুলোকে দেওয়া হয়েছে, হ্যাঁ যেগুলো দিয়ে হচ্ছে আপনার মানুষ সার্চ করতে। দেন চলে আসবেন হচ্ছে আপনার রিভিউ, হ্যাঁ প্রোডাক্টের রিভিউতে চলে আসবেন। এই গাইডলাইনটা যখন শেষ হয়ে গেল দেন চলে আসবেন কই, প্রোডাক্টের রিভিউতে। প্রোডাক্টের রিভিউতে আপনি রিভিউ দিলেন, প্রোডাক্টটা নিয়ে রিভিউ দিলেন। প্রোডাক্টের রিভিউটা কিভাবে দিবেন, ওই যে অনেকে যে প্রোডাক্ট গুলো ইউজ করতেছে সেই প্রোডাক্ট গুলো আপনি সেখানে পড়লেন দেখলেন, হ্যাঁ তারপরে হচ্ছে আপনি প্রোডাক্ট গুলোকে পারচেস, সরি যারা হচ্ছে আপনার এই প্রোডাক্ট গুলো পারচেস করছে তাদের এগুলো দেখলেন। অবশ্যই প্রোডাক্ট গুলো যখন আপনারা লিখবেন, হ্যাঁ ফিচার গুলো তো আর ওইভাবে আপনার লিখার মানে নিজে থেকে লিখার কিছু নাই, হচ্ছে একটু উপর নিচ করে দিয়ে দিলেন। হ্যাঁ সেগুলো হচ্ছে আপনি অ্যামাজন থেকে নিয়ে আসতে পারবেন, অ্যামাজন থেকে নিয়ে এসে জাস্ট হচ্ছে কোনটা যেটা আগে বলছে সেটা পরে লিখবেন, যেটা পরে লিখছে সেটা আগে লিখবেন, এরকম ভাবে একটু উল্টায় পাল্টায় দিলেন। ওকে, তারপরে আসেন প্রত্যেকটা প্রোডাক্টের একটা ভালো দিক খারাপ দিক আছে। সো আপনাদের যেটা করতে হবে প্রত্যেকটা প্রোডাক্টের ভালো দিক এবং খারাপ দিক দুইটা দিকই আপনাকে তুলে ধরতে হবে। জাস্ট আপনি ভালো দিকটা দিবেন খারাপ দিকটা দিবেন না, বিষয়টা কিন্তু এরকমটা না। এতে কিন্তু প্রত্যেকটা জিনিসে তো না হলে বলবে সবই ভালো বলতেছে এতই ভালো, হ্যাঁ এটা তো হইতে পারে না। সো এই ভালো দিক খারাপ দিকগুলো উঠে আনতে। তারপরে আসেন এফএকিউ কোয়েশ্চেন। এফএকিউ কোয়েশ্চেনটা কি? এফএকিউ কোয়েশ্চেনটা হচ্ছে আপনি যে প্রোডাক্টটা নিয়ে লিখতেছেন, এতক্ষণ রিভিউ করলেন প্রোডাক্টটা নিয়ে, হ্যাঁ এখন সেই প্রোডাক্টটাকে কি করবেন, মানুষের কোয়েশ্চেন থাকে না যে ভাই আমি তো এই প্রোডাক্টের এই কোয়েশ্চেনটা তো আমি ফেস করতেছি, এখন তো কারো কমন কোয়েশ্চেন আর কি যেগুলো, হ্যাঁ ওগুলোকে নিয়ে আরো কিছু লিখবেন। 5টা 6টা কোয়েশ্চেন নিবেন, কোয়েশ্চেন নিয়ে প্রত্যেকটা কোয়েশ্চেনকে 200 ওয়ার্ডের করে লিখবেন, শেষ। সো এই সিকোয়েন্স ধরে প্রত্যেকটা টপিককে, যেরকম ধরেন এই যে এটাকে ধরেন 150 ওয়ার্ড বা 200 ওয়ার্ড, এটাকে 200 ওয়ার্ড, হ্যাঁ এরকম করে যদি ধরেন 5টা কোয়েশ্চেন আপনি নিলেন, হ্যাঁ 200 ওয়ার্ড করে হইলে 1000 ওয়ার্ড কি হয় না এখানটাতে, 1000 ওয়ার্ড হয়। আচ্ছা তারপরে হচ্ছে ধরেন একটা প্রোডাক্ট নিয়ে আপনি ধরেন লিখলেন 150 থেকে 200 ওয়ার্ড, হ্যাঁ 150 ওয়ার্ড করে যদি ধরেন তাহলে সেখানটায় 10টা প্রোডাক্ট হয়, তাহলে কত ওয়ার্ড হইলো? 1500। 1500। সো 1000 আর 1500 কত ওয়ার্ড হইলো? 3000। 2500।
2,500। সরি 2,500। তারপরে হচ্ছে আপনি এই যে গাইডলাইন গুলো, এই গাইডলাইন গুলো যেগুলো আছে বা হচ্ছে এইগুলোকে নিয়ে আপনি আরো লিখলেন হচ্ছে ধরেন 1,000। কত ওয়ার্ড হইলো? 500। 1,000। তো 3500 ওয়ার্ড হয়ে গেছে। 3500 ওয়ার্ড হয়ে গেছে। তারপরে হচ্ছে ধরেন শুরুর দিকে, হ্যাঁ এই গাইডলাইন তো হয়ে গেল। তারপরে এই যে এখানে তো আবার রয়ে গেছে যে আপনি প্রোডাক্টের শুরুতে অবশ্যই আপনি প্রোডাক্টটা নিয়ে একটা সামারি লিখবেন না? প্রথম দিকটাতে একটু কিছু ভালো ভালো কথা লিখবেন না শুরুতে? জি ভাইয়া। ইন্ট্রোডাকশন। হ্যাঁ ইন্ট্রোডাকশন। তো সেটা আবার ধরেন 200 ওয়ার্ড হইলো। কত? 3800। তারপরে ইউজিং, আর হচ্ছে অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ আর প্রাইসিং, এটা মিলে হচ্ছে ধরেন আরো 300 ওয়ার্ড। কত হইলো? 4100 ওয়ার্ড। পাইছেন 4,000 ওয়ার্ড ইজিলি হয়ে যাবে। স্যার রিভিউ সাইটটা একটু আবার বললে ভালো হতো। বুঝি নাই। মোটামুটি একটা অ্যাসেট টাইপস এর একটা যদি স্ট্যান্ডার্ড বেস করে নেওয়া যায় তাহলে। হ্যাঁ কি বললেন? বুঝি নাই। স্যার রিভিউতে কি কি পয়েন্ট আউট করব ওইটা একটু বললে আবার ভালো হতো। রিভিউতে কি কি পয়েন্ট আউট করবেন? রিভিউতে কি কি পয়েন্ট আউট করবেন বলতে এখানতে আপনার প্রোডাক্টটা কিসের, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের ভালো দিক, প্রোডাক্টটার ফিচারটা নিয়ে কথা বলবেন। হ্যাঁ প্রোডাক্টটা ধরেন আপনি যদি এখন মোবাইল ফোন নিয়ে যদি আমি বলি, মোবাইল ফোনে কি, মোবাইল ফোন এটা দেখতে কিরকম, এটা কত ইঞ্চি, এটা ব্যাটারি কত এমএইচ, তারপর হচ্ছে ডিসপ্লে রেজুলেশন কেমন, ক্যামেরার রেজুলেশন কিরকম, কয়টা ক্যামেরা আছে, হ্যাঁ ব্যাক ক্যামেরা কতটুক, ফ্রন্ট ক্যামেরা কতটুক, হ্যাঁ এটা কি কি কালার আছে, এই জিনিসগুলো নিয়ে আপনি লিখলেন। এটা হচ্ছে প্রোডাক্টের রিভিউ। দেন হচ্ছে প্রোডাক্টের ভালো দিক খারাপ দিক। প্রোডাক্ট যেরকম হচ্ছে গেম খেললে কি এটা চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে কিনা, তারপরে হচ্ছে আপনার ফোনটা গরম হয়ে যাচ্ছে কিনা, হ্যাঁ এই জিনিসগুলো নিয়ে আপনি আলোচনা করবেন হচ্ছে প্রোস এন্ড কনস এই পার্টটাতে। এখানে অবশ্যই লেখা নাই, এখানে একটা পার্ট দেওয়া উচিত যেটা হচ্ছে প্রোস এন্ড কনস। এখানে কি আছে সেটা লেখা নাই। হ্যাঁ তো এখানে হচ্ছে আপনাকে অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে প্রোস এন্ড কনস দিতে হবে। প্রতিটা প্রোডাক্টের ভিতরে, এই একটা প্রোডাক্টের ভিতরে দিতে হবে, এটার ভিতরে যেরকম দিতে হবে এটাতে দিতে হবে, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে আপনাকে এই জিনিসটা করতে হবে। প্রো এন্ড কনস এটা বুঝি নাই, মানে ভালো দিক খারাপ দিক। আচ্ছা ভাই এই ফরম্যাটটাকে আমাদেরকে দিবেন? হ্যাঁ দিয়ে দিবেন ভাইয়া। প্রোস এন্ড কনস এর ব্যাপারটা ওই ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজে চলে আসবে না? ওইটা হচ্ছে ওভারঅল প্রোডাক্টের ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ। ওভারঅল, ওভারঅল বলতে ওই জাতের প্রোডাক্টের নিজের মতামতটা। হ্যাঁ ওইটা হচ্ছে ওই ধরেন আপনার ওই জাতের, আপনার যদি আইফোন নিয়ে যদি ধরেন কোনো ইয়ে থাকে, নিজস্ব মতামত থেকে, সেটা ওইখানটায় দিবেন। বুঝতে পারছেন? এটাই তাই না? এই এফএকিউ কোয়েশ্চেন গুলো কই পাবেন, এটাও তো একটা কোয়েশ্চেন থেকে যায়। তো এই এফএকিউ কোয়েশ্চেন গুলো পাওয়ার জন্য দাঁড়ান, ধরেন বেস্ট সার্চ করলেন না? সার্চ করার পরে এখন একটু নিচে আসেন, কিছুটা নিচে আসলেই হবে। এই যে এই কোয়েশ্চেন গুলোকে নিয়ে লিখবেন। এগুলো মানুষ করে থাকে কোয়েশ্চেন গুলো। আপনার রিলেটেড যেটা
আপনার নিশে বা হচ্ছে আপনি যে টপিকটা নিয়ে লিখতেছেন এখান থেকে ওই কোয়েশ্চেনগুলো আপনি চাইলে নিতে পারেন এখান থেকে। দেন আরেকটা আছে যে একটা টুলস আপনাদেরকে দিতে পারি, সেখান থেকে হচ্ছে আপনারা মোটামুটি ভাবে এফএকিউ কোয়েশ্চেন গুলোকে আপনারা ইউজ করতে পারেন। একটু দেখি, টুলসটা দিচ্ছি আপনাদেরকে, দেখাচ্ছি। এই টুলসটা ইউজ করে আপনি এফএকিউ কোয়েশ্চেন গুলোকে আপনি রেডি করতে পারেন। বুঝতে পারছেন কিভাবে? এখানে হচ্ছে ধরেন আপনার যেই ইয়েটা আছে, আপনি এটা লিখেন, এটা জাস্ট হচ্ছে বেবি কেয়ার প্রোডাক্ট, এখানটায় এটা দিয়ে দেন, দিয়ে সার্চে ক্লিক করেন, ডিসকভারি। সো এই যে দেখেন এখান থেকে হচ্ছে আপনার তারা কোশ্চেন গুলোকে রেডি করে দিচ্ছে। আপনি কি কি টাইপের কোশ্চেন করতে পারবেন, কি কি টাইপের কোশ্চেন হবে, এভরিথিং আপনি এখান থেকে পেয়ে যাবেন। দেন এখান থেকে যে আইডিয়াটা আপনি পাবেন সেখান থেকে হচ্ছে আপনি এফএকিউ কোশ্চেনের অ্যান্সার গুলো লিখতে পারবেন। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। তো লিংকটা আপনাদেরকে আমি দিয়ে দিব, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। তো তবে এফএকিউ কোশ্চেন কি সেটা কি ক্লিয়ার কিনা বলেন শাহনাজ আপু? জি ভাইয়া। এফএকিউ কোশ্চেন কি সেটা কি ক্লিয়ার? হ্যাঁ, কোশ্চেন গুলাকেই তো এফএকিউ বলতেছে। হ্যাঁ, মানে যে কোশ্চেন গুলো সচরাচর মানুষ করে থাকে সেগুলোই। জি ভাই। হ্যাঁ। ওকে ভাই।
আচ্ছা আমি এখন লাইভটাও বন্ধ করে দিচ্ছি, রেকর্ডটা অফ করে দিচ্ছি। ওকে।